ঢাকা মেডিকেল কলেজের হসপিটালে ঢুকলে যে দৃশ্যটা, আমার ধারণা বাংলাদেশের এমপিদের ৯৯% এটা জানে না। আগের সময়কার রিপোর্টারদের চাইতে এখন কিছু কিছু কেসের রিপোর্টিংয়ের মান কমেছে। সেইটা যতটা না রিপোর্টারদের দ্বারা দায়ী, তার চাইতে কতগুলি পরিবেশ প্রতিবেশ দায়ী। ঢাকা সাংবাদিকতার এরাই তো ইন্টালেকচুয়াল মাস্তান। এদের সঙ্গে কাজ না করে কি আপনি টিকতে পারবেন? আমাকে যদি জিজ্ঞেস করে আমার পরিচিত পুরানো ছাত্র জীবন লোকেরা, এই তোমার বউ কেমন আছে, তা আমি বলি কেমন আছে জিজ্ঞাসা করেন না, আছে, এটাই বেশি। বেশি বন্ধু থাকাও খারাপ। মানুষের পরিচিত থাকে মেলা, বন্ধু ৩-৪টা হলেই হয়। আমাদের দুটো বাচ্চা, দুটি বিদেশে পড়ে। আমার এবং আমার স্ত্রীর চিন্তা ভাবনার বিরুদ্ধে। কারণ হচ্ছে আমি নিজে বহুবার বক্তৃতা দিয়েছি, এখনও বলবো এবং ভবিষ্যতেও বলবো, কিন্তু সবাই আমার কিচ্ছাটা জানে না বলে আপনারা প্রশ্নটা করেছেন, উত্তর দিই। আমাদের দেশের লেখাপড়ার সিস্টেম এবং স্বাস্থ্য ব্যবস্থাটা, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাটা সবচেয়ে খারাপ অবস্থায় আছে এবং এটা আরো বহুদিন খারাপ থাকবে। কেন? তার একটা কারণ হচ্ছে আমাদের যে শাসক শ্রেণীর বাচ্চারা এই দেশে পড়ে না, আর তারা এই দেশে চিকিৎসা করে না। এই অবস্থাটা যে কি তারা জানি না। ঢাকা মেডিকেল কলেজের হসপিটালে ঢুকলে যে দৃশ্যটা, আমার ধারণা বাংলাদেশের এমপিদের ৯৯% এটা জানে না, সহ্য করা যায় না। বারান্দার মধ্যে গিস গিস করে গরমের মধ্যে ১৫০-২০০ একটা জায়গার মধ্যে বসে আছে একটা টয়লেট। এইটা আমাদের কোনো এমপি যদি এখানে চিকিৎসা নিতে হতো, এটার ব্যবস্থা উন্নত হতো, শিক্ষাও তাই। তাহলে আমার বাচ্চারা কেন পড়ে? আমি তার বিরুদ্ধে বলি, সেটা আমার বিরাট একটা উপকার হয় নাই। এই বাচ্চা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এসেছিল একবার, গ্রেড 7-এ থাকার সময়। ওর বড় ভাইয়ের সঙ্গে, তার বড় ভাই একটা গার্লফ্রেন্ড নিয়ে আসছিল। সে তাকে এখন দেখাইতে হবে না, দেশে কিছু সুন্দর জিনিস আছে, তো এখানে আসছিল। ও তখন ছোট্ট ছিল, ওকে সঙ্গে নিয়ে আসছে। ওর এটা ভালো লাগছে। আমি সত্যি বলছি, ও যদি এখানে পড়তাম এখানে পাঠাতাম। ঝুঁকিও কম, বাপ মায়েরা এন্ড অফ দি ডে মারামারি কম, যেখানে সেখানে একটু পাঠায়। তো ও যখন A-level শেষ করলো, আমরা ফোন পেতে শুরু করলাম। ওই সময়টা রাজনৈতিকভাবে খুব খারাপ ছিল, আজকের মতো স্টেবল ছিল না। এক ধরনের স্টেবিলিটি আছে, এখন স্টেবিলিটিও ছিল না। তো ফোন পাওয়া শুরু করলো। প্রথমে আমার স্ত্রী, যে তোমার স্বামী যদি কথা বন্ধ, এইসব কথাবার্তা বলা বন্ধ না করে, এইসব লেখা বন্ধ না করে, তোর ছেলে তুলে নিয়ে যাবো। ছেলে তুলে নিয়ে যাবে। ছেলে তখন A-levels দিচ্ছে। আমি মনে করেছি, আমাকে বললাম, আমি মনে করছি ওগুলি কেউ খামাখা ওগুলো ভয় লাগাতে চায়, লিভ ইট, স্কেয়ার ট্যাকটিক। তারপরের দিন ইতিমধ্যে ওই সময়ে কয়েকটা জায়গায় ইয়াং বাচ্চা টাচ্চা গুম হয়ে গেছিল। আপনাকে মাকে কিভাবে বোঝাবেন এটা? জিডি করলাম, পত্র পত্রিকায় 2-3টাতে ছাপা হইল। আমি নিজে কখনো তদবির করি না, আমার ওই 2-1জন কলিগ, তারা সরকারের কিছু কিছু জায়গায় কথা বলল, জিডিও পার্শ্ব হয় না, তখন কিছু করার নাই। তার আগেরটা একই কেস হইল। তখন আমার বাড়িতে ওর বড় ভাই যখন ঢোকে, যে এই তবু কিছুদিন বেশি সহ্য করেছে। এটা O-levels-এর পরের থেকে শুরু হয়েছে, কোনো রকম A-levels দিতে পেরেছিল এখানে। সেটা হচ্ছে যে আমি যখন ঢুকতাম এটার ওই ইমার্জেন্সির সময়, 2টা মিলিটারি গাড়ি এইভাবে হেডলাইট দিয়ে বাসায় বসে থাকতো। ট্রমাটা একটু চিন্তা করেন। আচ্ছা, আমি না হয় এগুলির বন্ধ দিয়ে বড় হয়েছি, কিন্তু এই বাচ্চার মা এবং বাচ্চার দাদি কিংবা নানি যদি একসাথে থাকে, তাদের ট্রমাটা কি অবস্থা? এই অবস্থার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ওর লাভ হয়েছে পরে বুঝছি। তা আমার যে বাসায় আমার থাকার একটা জায়গা নেই এখনো, একটা কারণ হচ্ছে ওরা সব খরচ করে ফেলছে। এখন ওর একটা মজার কাজ করেছিল। ওর কোর্সের, আন্ডারগ্রেড কোর্সের একটা ছিল যে ডিফারেন্স, কি বলে, যে সাউথ এশিয়ান জার্নালিজম আর হচ্ছে ওয়েস্টার্ন জার্নালিজমের পার্থক্য কি। যে এখানে নানান ধরনের পারসিকিউশন হয়, ফ্রিডম এক্সপ্রেশনের অবস্থা খারাপ,
তো সবাই তো নানান করে বলছে ও বলছে যে, পরে আমি শুনে মজাই পেলাম, সে মজা পেলাম মানে একটু বেদনার হাসি হেসেছে আমি। সে বলছে যে তার একটা সুবিধা আছে, আমার বাবা ব্যাক হোম ইজ এ জার্নালিস্ট, হি হ্যাজ বিন প্রসিকিউটেড ফর মেনি ইয়ার্স and has been exposed to many war circumstances, gone through difficult times. This is the reason why I'm here, getting a better education. So it's a positive thing on his in his interest. Anyway, but এটা তো কোনো কাজের কথা না। প্রশ্নটা হচ্ছে যে যারা আমাকে জানতে চেয়েছিলেন এরকম কি কি হয়, এটা তো ব্যক্তিগতভাবে হয়। হ্যাঁ, আচ্ছা, এমন অবস্থার মধ্যে দিয়ে গেছে, রাত 3টার সময় রিসিভড এ ফোন কল, স্যার আপনি বেডরুমে থাকবেন না, এক্ষণ বেডরুম থেকে সরেন। আমি একটা যে ভাড়া বাড়িতে থাকি, পাশের লেক। আচ্ছা, তো ও থাকতো তখন আরো ছোট মানে তো স্কুল গোয়িং। তো প্রথমে আচ্ছা, ফোন বন্ধ, কল ব্যাক করলাম, কোনো খবর নাই। আচ্ছা, তো প্রথমে আমরা বেডরুম থেকে গেলাম। ওই লেকের পাড়ে যদি বাড়ি থাকে তাহলে বাচ্চাটাকে তো আর একটা রুম ওইদিকে দেয়, ও ঘুমে আসে। এই অবস্থার মধ্যে নিয়ে তাদের ফালাইলাম ওইখানে। তারপর বাতি টাতি নিভিয়ে আমরা চুপচাপ লেকের দিকে তাকায় থাকলাম, কিছু দেখা যায় না। অনেকক্ষণ পরে আমরা ওই অন্ধকারের মধ্যে যখন চোখ শুয়ে আসে, তখন আমরা দেখেছি লেক বরাবর একটা ছোট ডিঙ্গি, তার মধ্যে 3-4 জন তরুণ। এরা কারা কি জানি না, অনেকক্ষণ এটা ছিল। আমার গাড়ির মধ্যে গুলি হয়েছে, মানে এইসব ব্যবস্থার মধ্যে তো আমরা যেতেই হয়, গেছি। তো যারা আমার যে প্রশ্ন করছেন হয় কিনা, আর কি আরো শুনতে চান? হ্যাঁ, মাই কার ওয়াজ শট অ্যাট। আচ্ছা, আমার তো ড্রাইভার থাকতো না, আমি ওর থেকে বোঝাইতাম, আরে মিয়া, এই পেছনে গাড়ি সামনে গাড়ি, এটা তোমার জন্য ভালো, পরে ইচ্ছা করলে তো আমাদেরকে মেরে ফেলতেই পারে, এটা ভয় দেখায়। কি ট্যাকটিক বলে? হ্যাঁ, আপনার স্কেয়ার ট্যাকটিক। বরং আসল চোর ডাকাইতে আসতে পারবে না, তুমি চিন্তা করো না। কিন্তু জক হিসাবে ইজ ওকে, বাট এরকম একটা জীবনের মধ্য দিয়ে তো ইটস নট ইন্টারেস্টিং গেল। এটা কালেকটিভলি কি যায়, আমরা সাংবাদিকতার ওই ব্যাপারগুলি আলাপ করলাম, ঠিক আছে। একবারে প্রায়োগিক পর্যায়ে কতগুলো যে obstacles আছে, এটা আমরা জানি। Those who are managers in the newspapers, for example, traffic jam, এগুলি আপনার কারিকুলামের মধ্যে ঢুকান, এটা আমাদের প্রায়োগিক অভিজ্ঞতা। আগের সময়কার রিপোর্টারদের চাইতে এখন কিছু কিছু কেসের রিপোর্টিংয়ের মান কমেছে। সেইটা যতটা না রিপোর্টারদের দায়ী, তার চাইতে কতগুলি পরিবেশ প্রতিবেশ দায়ী। কীরকম? ধরুন, আমি যখন রিপোর্টার ছিলাম তখন একটা মিটিং হচ্ছে কোথাও, গোপন মিটিং, সেইটা পুরোটা জোগাড় করতে আমার সর্বোচ্চ 1 ঘন্টা লাগতো। 10 জন লোক থাকলো, কারণ ওই 10 জনের মধ্যে 7 জন কমপক্ষে আমার সোর্স, যাকে আমরা ট্রাস্ট করতো। এবং ট্রাস্ট গড়ে ওঠে আপনার ফিজিক্যাল কন্ট্যাক্টের মধ্যে। আপনি যখন অনেক গল্প করেন, কথা বলেন, মাঝে মাঝে 2-1টা পার্টির ভিতরের কথা দুঃখ করে বলে ফেলে, কিন্তু আপনি সেটা গিয়ে লিখে দেন না। হ্যাঁ, এটা ওয়ার্কিং রিলেশন তৈরি হয়, পারস্পরিক বিশ্বাসের জায়গা। এই যে তৈরি হওয়ার জন্য যে সময় দরকার, এক একজন নেতার বাড়ি তো এক এক জায়গায়। আমিও যখন রিপোর্টিং করি তখন রিক্সা ভাড়া কম ছিল, স্কুটার কম ছিল, এত ট্রাফিক ছিল না। আমাদের অফিস রাত্রে 11টার সময় অফিসে গিয়ে লিখতে বসতাম, পত্রিকা ছাপা হইতে যে 3টায়। এই আড্ডাবাজি এখানে সেখানে করে, আড্ডাবাজিগুলি ছিল কাজের অংশ। ঢাকা শহরে চলাফেরা করা ইজ ভেরি এক্সপেন্সিভ নাও। সাংবাদিকরা যা রিপোর্টাররা, মিড লেভেল রিপোর্টাররা যে বেতন পায়, সেইটা যদি ওই রকম করে করতে যায় সেটা হবে না। আচ্ছা, যেটা আমার প্রথম দিকে লাগতো, বললাম 1 ঘন্টা, শেষের দিকে লাগতো কি ধরেন 15-20 মিনিট, জাস্ট ফোন কলস। কি করলেন, কি আলাপ করলেন। আচ্ছা, একজনের মিলল না, আবার কল ব্যাক, আপনি তো আপনার চাইপা গেছেন, এই ঘটনা ঘটে নাই। আরে মিয়া, তুমি তো একটা বিরাট ঝামেলার মানুষ। হ্যাঁ, ঘটেছে।
ফোন কল, বিকজ ইতিমধ্যে ট্রাস্টের সম্পর্ক তৈরি হয়েছে। এখন কেউ ফোনে কথা বলে এই যে ডিভাইসের কারণে? তাহলে একজন রিপোর্টারের পক্ষে এই টেকনোলজি, নতুন টেকনোলজি ব্যবহার করে তার প্রফেশনের পক্ষে কাজে লাগানো সম্ভব না। আর একটা রিপোর্টের জন্য 4-5 জনের সঙ্গে যে কথা বলে একদিনে সেটা করা সম্ভব না। আর ট্রাফিক জ্যাম অ্যান্ড এক্সপেন্সিভ। আর চিফ রিপোর্টার ঘরের মধ্যে বসে থাকে, প্রত্যেকদিন তাকে একটা কিছু লিখতে হবে। সো রিপোর্টিংয়ের মান, আমি আগে যেগুলো আলাপ করলাম ওই সমস্ত আন্ডারস্ট্যান্ডিংগুলি ছাড়া তো এমনি হয় না, তার মধ্যে এই প্রায়োগিক সমস্যাগুলো তৈরি হয়েছে। পরশুদিন আমি খবর পেলাম গত 10 বছর ধরে আমার বেতন বাড়ে বছরে 1250 টাকা। বিশ্বাস আপনার বিশ্বাস? লাস্ট ওয়েজ বোর্ড যারা তৈরি করছে তারা এডিটরের জন্য স্পেশাল গ্রেড, তার হচ্ছে বাসা ভাড়া ফিক্সড। আগে ছিল বেসিকের সঙ্গে ইনক্রিমেন্ট হতো যে 70% বাসা ভাড়াই বাবদ। কারণ এডিটরের বেতন যে ফিক্সড, 5 বছর পর তো ওয়েজ বোর্ড হওয়ার কথা ছিল, এটা 10 বছর হয়ে গেছে। আচ্ছা, একটা পার্টিকুলার পর্যন্ত আপনার হলে পৌঁছালে বেতন ওইটা ফিক্সড হয়ে যায়, আর ইনক্রিমেন্ট হয় না। ধরে নেওয়া হয় যে এরপর আরেকটা ওয়েজ বোর্ড হবে, তখন তো হয়ে যাবে। কিন্তু 10 বছর যদি ধরে না হয়, এডিটরের বেতন 1250 টাকা বাড়িটা আপনারা শুনেছেন কেউ? কারণ হচ্ছে আমি ছাড়া যে সমস্ত এডিটরদের সঙ্গে দেখা হয় তারা মালিক সম্পাদক, এটা হলো হায়ার এডিটর, বেতনভুক কর্মচারী। এটা প্রায়োগিক সমস্যা না? আমি কি করব? আমি বদক ভাষাতে সিগারেট খাই, তার মানে আমার বছরে বেতন বাড়ে 3 প্যাকেট সিগারেটের সমান। যতই বেতন হোক, 10 বছর ধরে যদি 1250 বেতন বাড়ে, হোয়াট ইউ ডু? এই প্রফেসর সাহেবের থেকে ভালো অবস্থা না আমাদের। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে আবার কি হয়, এখন এডিটরের জায়গাটা হচ্ছে ম্যানেজমেন্ট এবং সহকর্মীদের মধ্যকার দুই পক্ষের, ইউ হ্যাভ টু স্ট্রাইক এ ব্যালেন্স বিটুইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড ইউর কলিগস। তাহলে এটার সঙ্গে পত্রিকার আয়ের সম্পর্ক আছে। যেই পত্রিকাকে বা পত্রিকার সম্পাদককে সরকারের পছন্দ হয় না, কি করে? একটা করে আপনার ফাইন্যান্সিয়াল আর্ম টুইস্টিং বলে। এটা ফাইন্যান্সিয়াল আর্ম টুইস্টিংটা কি? সরকার বিজ্ঞাপন দিবে না, দিলে সেটার বিল দিবে না। আচ্ছা, বিজ্ঞাপন রেট কমিয়ে দেয় কি করে? আপনাদের দুটো খবর দিই। আচ্ছা, আপনারা একটু বলুন তো যে হাইয়েস্ট সার্কুলেশন ইংরেজি কাগজের নাম কি? আপনি তো ব্যাকরণ বই করছেন, একটা বলেন। স্টার না, হাইয়েস্ট সার্কুলেশন ইংরেজি পত্রিকার নাম দি ইন্ডাস্ট্রি। নাম শুনেছেন? চেক ইট। দেখেছেন কখনো? হাইয়েস্ট মিনস বাংলাদেশ সরকারের ডিএফপির র্যাঙ্কিংয়ে, ওইটা আওয়ামী লীগ করে এরকম কোন একটা লোকের। আমি কখনো এটা দেখি নাই, শুনেছি হচ্ছে গত 3-4 মাস আগে। বাট ইউ শুড চেক ইট। এই কথার অর্থ কি? অর্থ হচ্ছে ওই কাগজটা সরকার থেকে বিজ্ঞাপন পায় হাইয়েস্ট রেটে, স্টার পায় না। সরকারের একজন সিনিয়র মন্ত্রী, আমি যখন রিপোর্টিং করতাম তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, আমাকে পছন্দ করে, এভাবে বলে, এই যে এই ছেলেটা এভাবে বলতো, ও জীবনেও আওয়ামী লীগ বিএনপির কথা কিছু করবে না, কিন্তু মিথ্যা কথা লিখবে না। ওয়ান অফ দি কমপ্লিমেন্টস দ্যাট আই রিসিভ ফ্রম বোথ দি পার্টিস। এইরকম সম্পর্ক একদিন জিজ্ঞেস করলে, এখন তাদের অবস্থা নাই, সিনিয়র গ্রুপ, কবির তুমি কেমন আছো? ওই যে আমি বলছি কেমন আছো, যে ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। আচ্ছা ভাই, অমুক ভাই, আপনি বলেন তো ঢাকা থেকে বেরোয় 14টা ইংরেজি কাগজের নাম বলেন। কেন তুমি আমার এই বুড়া বয়সে পরীক্ষা নিচ্ছ কেন? আপনি বলেন না। ঢাকা থেকে কথাটা খেয়াল করে নাই, কোনো বিদেশি বড় বড় পত্রিকা। আমি ঢাকা
স্টার, নিউ এজ, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, থ্যাঙ্কস, কতক্ষণ দেবে, অবজারভার, না না আমি তো বলছি তখন বিজনেস স্ট্যান্ডার্ড বেরো হয় নাই, আমি কয়েক বছর আগের কথা বলছি। এরকম 5টা বলার পর উনি থেমে গেছেন। আমি বলছি আপনি কি জানেন নিউ এজ 14 নম্বর ইংরেজি কাগজ? বলো কি? আমি 14টা, তাহলে আপনি নাম বলেন, 13টা বলেন। আপনি এই পার্টির এত বড় নেতা, আপনি 13টা পত্রিকার নাম বলতে পারেন না, আর আপনার ডিএপি আমাকে 14 নম্বরে নামা রাখছেন। মাথাটা নিচু করে উনি বলেছেন, আমি শুধু তোমার কাছে দুঃখ প্রকাশ করতে পারি। এটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল আর্ম টুইস্টিং। আপনাকে আপনার কাগজের ইয়ে যদি 14 নম্বর হয়, তাহলে আপনাকে বিজ্ঞাপন দিবে কে? বুঝা গেছে? আচ্ছা, এই প্রায়োগিক এই সমস্যাগুলো আছে। আমার মনে হয় এগুলো আপনাদের কৌতূহলী লেমনে জানলেই বুঝতে পারবেন। স্টারের কেউ আছে প্রতিনিধি এখানে? থাকলে বলেন, আপনার কাগজ 1 নম্বর না, আমারটাও না। হ্যাঁ, আচ্ছা, আমার কতগুলি কৌতূহল আছে। ধরুন আপনার সাংবাদিকতার মধ্যে পড়ানো হয় আলথুজার, পড়ানো হয়। আলথুজার কি জিনিসটা কি? স্টেটের এক ধরনের আলোচনা আমরা আগে করেছি। লেটস বি লিটল সিরিয়াস এখন আবার। তাহলে স্টেট যখন একটা ক্লাসের স্টেট হয় এবং সেই ক্লাসের চিন্তা ভাবনা বা কিংবা তার স্বার্থকে সংরক্ষণ করবার জন্যে সমাজে এক ধরনের লেজিটিমেসি তৈরি করে। ধরুন পুলিশ, মিলিটারি বা ইত্যাদি অন্যান্য যদি কোয়ার্সিভ ফোর্স অফ দি স্টেট, সেটা যদি নাগরিকরা বেয়াদবি করে তাদেরকে সেইটা দিয়ে দমন করে। কিন্তু শুধুমাত্র কোয়ার্সিভ আপনার আর্মস অফ দি স্টেট দিয়ে কোনো ক্লাস সারা জীবন ক্ষমতায় থাকতে পারে না। তার জন্য কি করতে হয়? তার যে চিন্তা, তার যে রাজনীতি, তার যে অর্থনীতি, তার পক্ষে সমাজে এক ধরনের ন্যায্যতা তৈরি করতে হয় যে এইটাই ঠিক, এইটাই গণতন্ত্র, এই অর্থনীতিটাই আসল। হ্যাঁ, আমাদের দলেরটাই সবচেয়ে দেশপ্রেমিক। এই বিশ্বাসগুলো মানুষের মাথার মধ্যে ঢুকাতে হয়। এই বিশ্বাস ঢুকানোর পথ কি? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পত্র পত্রিকা, হ্যাঁ, মসজিদ, মন্দির, প্যাগোডা, এগুলি সব। এটা হলো আলথুসার বলছেন এটা ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। অর্থাৎ স্টেটের 2টা অঙ্গ থাকে। একটা হচ্ছে রিপ্রেসিভ অঙ্গ, পুলিশ, মিলিটারি, আমলাতন্ত্র, এগুলির মধ্য দিয়ে বল প্রয়োগ করার ক্ষমতা অর্জন করে কোনো ক্লাস শাসন করে। কিন্তু শুধুমাত্র রিপ্রেসিভ স্টেট দিয়ে যেহেতু সারা জীবন বা বহুযুগ চালানো যায় না, ফলে তার শাসনের সামাজিক ন্যায্যতা তৈরির জন্যে এমন ধরনের বিদ্যা, এমন ধরনের জ্ঞান উৎপাদন করতে হয় সমাজের মধ্যে, যে সমাজের কাছে বর্তমানটাকেই ন্যায্য মনে হয়। এটা ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস বলে আলথুজার বলেছেন। একই কথা আরেকটু ঘুরিয়ে বা অন্যভাবে, অন্য অ্যাঙ্গেল থেকে গ্রামসি যেটা তার হেজেমনি তৈরি করে। অর্থাৎ তার নিজের চিন্তার আধিপত্য, রুলিং ক্লাসের চিন্তার আধিপত্য যদি সমাজে প্রতিষ্ঠিত করা না যায়, সে শুধু পুলিশ আর আমলা দিয়ে দীর্ঘদিন তার শাসন করতে পারে না। এগুলো সাংবাদিকতায় পড়ানো হয় বলে আমি শুনেছি। তো এগুলো পড়ে এসে প্রায়োগিক রাজনীতিতে তাদের মিলাতে পারে না কেন? এটা আমার একটা প্রশ্ন, খুব আন্তরিক প্রশ্ন। আমি এটা বুঝতে চাই তাদেরকে আবার আমাদেরকে নতুন করে বলতে হয় কেন? যদি ওইটা সে বুঝে থাকে, তাহলে এই যে রুলিং ক্লাসটা আমাদেরকে 53 বছর ধরে শাসন করছে, সেই রুলিং ক্লাসের নানান পার্টি বা নানান সংগঠন, মিলিটারি যখন মার্শাল ছিল এই রুলিং ক্লাসেরই সংগঠন, তারা জান্তাটা অন্তত যারা মিলিটারি লিডারশিপে থাকে এই রুলিং ক্লাসকেই সার্ভ করে। আওয়ামী লীগ, বিএনপি একই কাজ করে। এবং তারা তাদের পক্ষে একটা শিক্ষিত মানুষ, যে কমপক্ষে যেই ছেলেমেয়েরা গ্রামসি কিংবা আলথুজার পরে আসে, তারা
লিখবার মধ্যে আওয়ামী লীগ বিএনপি করে কেন বা কিভাবে করে, তা তো করার কথা না, সেটা জেনে এসছে। দ্বিতীয় আরেকটা জিনিস আলাপ করে আমি বোধহয় শেষ করা উচিত, সেটা হচ্ছে যে আপনারা চমস্কির নাম শুনেছেন, আপনার গ্রেট অ্যাডমায়ারার অফ চমস্কি, বা তার একটা ফিল্টারেশন থিওরি আছে জার্নালিজমে বোধহয় পড়ানো হয়, চমস্কি। হ্যাঁ হ্যাঁ, কনসেন্ট ম্যানুফ্যাকচার করা, ওই যে একই কথা আসলে ওগুলো, অর্থাৎ একটা নির্দিষ্ট রুলিং চিন্তার পক্ষে কনসেন্ট ম্যানুফ্যাকচার করে সাংবাদিকতা, ব্লা ব্লা ব্লা। আচ্ছা, আগে কিভাবে করতো, যে আগে যেমন ধরুন এই দেশেই মিলিটারি শাসক থাকুক বা সিভিলিয়ান থাকুক, পত্রপত্রিকায় কি ছাপা হবে কি ছাপা হবে না, এটার জন্য পিআইও থাকতো, একজন প্রিন্সিপাল অফিসার, ইনফরমেশন অফিসার, পিআইও। পিআইও এখন একটা পদ আছে, কিন্তু তার সেই কাজটা করতে হয় না। কেন করতে হয় না? কারণ হচ্ছে বাংলাদেশে রুলিং ক্লাসের যে সাকসেস, জনস্বার্থপরায়ণ রাজনীতির বিকাশের বিরুদ্ধে, সেটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি দিয়ে পুরো সমাজকে খাড়াখাড়ি করে ভাগ করছে। মাঠাওয়ালা আওয়ামী লীগ, এস আলম আওয়ামী লীগ, এটা হয়, কিন্তু হয়েছে তো। এস আলমের ইন্টারেস্ট আর মাঠাওয়ালার ইন্টারেস্ট কি এক হইতে পারে? কিন্তু তারা একই পার্টি করে। কিংবা ধরুন বিএনপি তো এরকম আছে, রিক্সা পোলারও বিএনপি করে, আবার বিরাট বিত্তবান, হ্যাঁ, কি ধরেন মুর্শেদ খান, সেও বিএন করে। অর্থাৎ সমাজকে খাড়াখাড়িভাবে ভাগ করতে পেরেছে। হওয়ার কথা ছিল এইভাবে, ধনী গরিবে, ক্লাসে ক্লাসে, তাহলে একটা রাজনীতি দাঁড়াতো। তাহলে এরকম একটা ভাগ করার মধ্যে দিয়ে জার্নালিস্টরা ভাগ হয়ে গেছে, ডিভাইডেড অন পার্টিজান লাইন। তাহলে টেলিভিশন কিংবা পত্রিকার লাইসেন্স দেওয়া হবে যাকে, তাকে যে যখন সরকারে থাকে সরকারের লাইনে থাকতে হবে। রিক্রুটমেন্ট পলিসি, যেটাকে চমস্কির ভাষা বলে ফিল্টারেশন থিওরি, তারা ফিল্টার করে বের করে। সে ধরুন একটা এই পার্টি ক্ষমতা আছে, সেই পার্টির পক্ষে যে সাংবাদিকরা আছে, গেট কিপিং এর জায়গাগুলো, গেট কিপিং এর জায়গাগুলো নিউজ পেপারের মধ্যে চিফ রিপোর্টার, শিফট ইনচার্জ, নিউজ এডিটর, এই যে জায়গাগুলো যারা ডিসাইড করে কোনটা ছাপা হবে কোনটা ছাপা হবে না, গেট কিপিং বলে। এই গেট কিপারগুলি রিক্রুট করে পার্টির পরিচয় দেখে। তাহলে পিআইওর দরকার আছে আর? আচ্ছা, ওনারা যা খুশি ছাপায়, সরকার ইচ্ছা করলে কিন্তু বলতে পারে আমরা তো কোনো বাধা দিই না, স্বাধীনভাবে চলছে, খুব স্বাধীনভাবে দলীয়ভাবে চলে। আমাকে বোঝাতে পেরেছি প্রসিজিওরটা কি তৈরি হয়েছে? আচ্ছা, তাহলে আপনাকে আমরা আগে যে সাংবাদিকতার কথা বললাম, সেটা করতে হলে পার্টিজান সাংবাদিকতার বিরুদ্ধে লড়াই করা ছাড়া কোনো পথ নাই। এখন সেই লড়াই করে আপনি কতদিন টিকবেন? কথকতা নামে আমার একটা বই আছে, ওইটার মধ্যে আমি ব্যক্তিগত কোয়েশ্চেনে খুব উত্তর দিই না। তারপর জোর করে আমাকে কিছু সাকাত টিপু ধরেছিল, বলছে না এগুলি ওরা পার্সোনালি জানতো, যেগুলি জানা দরকার কিছু মানুষের। এরকম একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি, আপনাদের মুখোমুখি হতে পারে ছাত্রত্ব শেষে। আমি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তো প্রচলিত রাজনৈতিক দলের সঙ্গে ছিলাম না। সাংবাদিকতায় ঢুকলাম, ঢুকবার পর দুইটা ইউনিয়ন আছে, আওয়ামী লীগ পন্থী একটা, বিএনপি পন্থী। আমি ডিসাইড করছি আমি কোনো ইউনিয়ন থাকবো না, থাকিনি কোনদিন। তারপরে একজন আমাদের বড় ভাই, ইমিট 4-5 বছরের বড়, আমি অফিস যাচ্ছি, প্রেস ক্লাব থেকে বেরিয়ে রিক্সা দিয়ে, রিক্সার মধ্যে বলতেছে যে আপনি ইউনিয়নটার মধ্যে থাকেন? আমি না, আমি থাকবো না। তো বলে যে দেখেন ঢাকা সাংবাদিকতার এরাই তো ইন্টালেকচুয়াল মাস্তান, এই বাক্যটাই বলেছে, এদের সঙ্গে কাজ না করে কি আপনি টিকতে পারবেন? আমি রিক্সা থেকে নামাতে যাবেন? আমার রিক্সা থেকে, উনি আমার থেকেও বড়, আমি যাব আমার অফিসে, তার আগে ওনাকে নামাই দিব, অর্থাৎ রিক্সাটা আমি ভাড়া করছি, ওই জন্য আমার রিক্সা। নামেন মিয়া, সত্যি নামাই দিছি। যাই হোক, আমি টিকে আছি, উনি টিকে নাই। সংগ্রামটা অনেক বড়, আপনাকে একটা দারিদ্র্যের জীবন যাপন করতে হবে, কিন্তু ভাব ধরতে হবে, ভাবের মধ্যে থাকতে হবে। আপনি গরিব আছেন, এটা যদি মানুষ বোঝে। আমি জীবনে খুব মিথ্যা কথা বলতে হয় নাই,
আমার স্ত্রী আমাকে যদি জিজ্ঞেস করে, আমার পরিচিত পুরানো ছাত্র জীবন লোকেরা, এই তোমার বউ কেমন আছে, তা আমি বলি কেমন আছে জিজ্ঞাসা করেন না, আছে, এটাই বেশি। এখনো আছে এনাফ। ও হঠাৎ দেখলো যে মানুষ, কিছু লোক বেতন জিজ্ঞাসা করে, আর আমি তো স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি, সেই কারণে কেউ কেউ আসলে সহানুভূতিতেও জিজ্ঞেস করে যে ঠিক মতো চলে কিনা। আমি যা বেতন পাই ডবল বলি, এটা আমার বউ খেয়াল করছে 2-3 দিন। একদিন আমার উপর রেগে গেছে, কি অভ্যাস তৈরি করছো, মিথ্যে কথা বলো কেন? বলছি মানিজ্যতের জন্যে, বন্ধুত্ব যাতে থাকে তার জন্যে। আমার বন্ধুরা সব বিত্তবান, এটা আমার দোষ না। আমার মাই ফাদার ওয়াজ এ বিজনেসম্যান। আমি বড় স্কুলে পড়েছি, বড় কলেজে পড়েছি, বড় ইউনিভার্সিটিতে পড়েছি, তো সেখানে আমার সঙ্গে যারা বন্ধুত্ব হয়েছে তাদের একটা বিরাট অংশ তো এখানকার হলো এলিট ক্লাস। এটা তো আমার অপরাধে হয় নাই। আচ্ছা, এখন বেতন বাড়ায় কেন বলি, তো আমার বউকে বুঝেছি, শোনো, ওরা যদি বোঝে যে আমি অনেক গরিব, ওরা কিন্তু চিন্তা নাও করতে পারে যে আমি ধার চাইবো, এই ভয়ে ভয়ে থাকবে। আমার যা আছে এমনি তো চাই না, বিকজ ইউ আর দেয়ার। হ্যাঁ, তুমি আমার সঙ্গে দয়া করে আছো এবং ম্যানেজ করো। তুমি এইটাও করলা, মাঝখান থেকে আমি বন্ধুত্ব হারাইলাম, তা আমার এটা তো বলে আম সালা দুটা গেল। আমি যদি ডবল বেতন বলি, তাহলে ওরা নিশ্চিন্তে আমার সঙ্গে মিশবে। এগুলি প্রাইভেট সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দিক, যেটা আপনাদেরকে বলে না কেউ। হ্যাঁ, এটা দুটো ব্যাপার। 1 নম্বর হচ্ছে আমি কোন আত্মীয় স্বজনের বিয়েতে যাই না। 2 নম্বর হচ্ছে যে আমার ছেলেকে জিজ্ঞেস করেন, পরশু দিনও বলছে কাকে নাকি দাওয়াত দিতে হবে, তো বলছে স্যার একটু পরে যাক, কারণ আমার ডাইনিং রুমে এসি নাই। বলো, আমি আমার কথা সোজা, এর মধ্যে আমরা যদি খাইতে পারি, তারা যদি এসে না খাইতে পারে, দে আর নট আওয়ার ফ্রেন্ডস। আমার কোনো দায়িত্ব নেই। ভেরি সিম্পল। কিছু কিছু ব্যাপারে ইউ হ্যাভ টু বি স্ট্রেইট হলে, আর বেশি বন্ধু থাকাও খারাপ। মানুষের পরিচিত থাকে মেলা, বন্ধু তো 3-4টা হলেই হয়। আমার ধারণা ইটস টাইম টু স্টপ। থ্যাংক ইউ।